হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে দুর্দান্ত কানাডিয়ান সাইকোলজিক্যাল থ্রিলার মুভির সম্পূর্ণ কাহিনী দেখাবো। দুর্বল হৃদয়ের হলে এটি দেখার আগে ভেবে নিও। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। মুভিটির নাম রেড রুমস। এই সিনেমাটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি, যেখানে ডার্ক ওয়েবের ভয়াবহ বর্বরতা নিয়ে হাড় হিম করা ঘটনা দেখানো হয়েছে। গল্পের মূল চরিত্র ক্যালি। সে একজন মডেল, তবে পাশাপাশি ট্রেডিং করেও ইনকাম করে। কিন্তু তার আসল আগ্রহ একটা হাই প্রোফাইল মার্ডার কেস নিয়ে। সে এই কেস নিয়ে এতটাই অবসেসড হয়ে পড়ে যে প্রতিদিন আদালতে সেই কেসের ট্রায়াল অর্থাৎ শুনানি দেখতে যায়। তো প্রথম দিন কেসের শুনানি দেখতে গেলে সেখানে লুডোভিক নামের এই আসামির জিজ্ঞাসাবাদ হচ্ছিল। পাবলিক প্রসিকিউশন লুডোভিকের বিরুদ্ধে অভিযোগ তোলে। লুডোভিক সম্প্রতি 3 জন মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে। তাদের নাম ছিল কিম, যার বয়স 16 বছর। সে একজন অ্যাথলেট হওয়ার স্বপ্ন দেখেছিল। জাস্টিন, ওর বয়স 14 বছর। সে একজন মেধাবী ছাত্রী আর সবাইকে খুশিতে রাখত। আরেকজন হলো ক্যামিলি, তার বয়স 13 বছর। সে ছিল ক্লাসের ক্যাপ্টেন। দারুণ ফানি মেয়ে, সবেমাত্র হাই স্কুলে ভর্তি হয়েছিল। অনেকেই ডার্ক ওয়েব সম্পর্কে শুনেছে, যেখানে ভয়ঙ্কর রেড রুমস নামে একটি গোপন জগৎ আছে। সাধারণত এসব গুজব মনে হলেও এই মামলার কারণে সেটা বাস্তবতায় চলে আসে। তো লুডোভিক এই 3 জন মেয়েকে আলাদা আলাদা কিডন্যাপ করে। এরপর তাদের উপর নির্মম অত্যাচার চালানো হয়, শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়, ভয়ঙ্করভাবে তাদের শরীরকে ক্ষতবিক্ষত করা হয় এবং সবশেষে তাদের হত্যা করে শরীর টুকরো টুকরো করে ফেলে। এই ভয়ঙ্কর ঘটনা ঘটে ডার্ক ওয়েবের রেড রুমসে, যেখানে এসব ঘটনা লাইভ সম্প্রচার করা হয়। আর সেই বর্বরতা দেখার জন্য লোকেরা টাকা পয়সা দেয়, এমনকি নিলামও হয়, যাতে খুনের দৃশ্য দেখার জন্য স্পেশাল টিকিট কেনা যায়। ভিডিওগুলোতে এই কেসের আসামি লুডোভিক সবসময় মুখোশ পরা থাকতো আর হাতে থাকতো সার্জিক্যাল গ্লাভস, যাতে কেউ তাকে চিনতে না পারে। তবে এক্সপার্টরা তার চোখের রং, শরীরের মুভমেন্ট বিশ্লেষণ করে অনুমান করে যে রেড রুমের ভিতরে মেয়েদেরকে যে এসব করছিল সেই হলো এই লুডোভিক। প্রসিকিউশন লুডোভিকের বিরুদ্ধে লড়ছে, যাতে তার কৃতকর্মের জন্য যথাযথ শাস্তি পায়। কিন্তু অপরদিকে ডিফেন্স টিম তার পক্ষে কেস লড়ছে। তারা দাবি করে যে ভিডিওতে রেড রুমে থাকা লোকটি লুডোভিক নয়। এখানে প্রশ্ন আসে, সে তাহলে ধরা পড়ল কিভাবে? পুলিশ লুডোভিকের পুরনো অ্যাপার্টমেন্ট থেকে ওই 3 জন মেয়ের মৃতদেহ উদ্ধার করে। এছাড়াও কিম ও জাস্টিনের রেড রুম স্টেপসও পাওয়া যায়, যেখানে তাদের উপর চালানো ভয়ঙ্কর নির্যাতনের ভিডিও রেকর্ড করা ছিল। এত বড় প্রমাণ হাতে আসার পরই পুলিশ লুডোভিককে গ্রেফতার করে। এরপর মামলা এতটাই আলোচিত হয় যে সাংবাদিকরা তাকে রোজমেন্টের দানব, ডেমন অফ রোজমেন্ট বলে ডাকতে শুরু করে। কিন্তু লুডোভিকের উকিল তার পক্ষ নিয়ে সাফাই গাইতে থাকে। তার যুক্তি হলো, লুডোভিক কখনোই প্রকাশ্যে এসব স্বীকার করেনি। শরীরের গঠন আর চোখের রং মিলে গেলেই তো কেউ অপরাধী হয়ে যায় না। অনেক মানুষের চেহারা বা উচ্চতা একই রকম হতে পারে। এছাড়া মৃতদেহ লুডোভিকের পুরনো বাড়ি থেকে পাওয়া গেছে মানেই সেই খুনি, এটা প্রমাণ হয় না। সে আরো বলে, সম্ভবত কেউ ইচ্ছে করেই লুডোভিককে ফাঁসানোর জন্য লাশগুলো সেখানে রেখে দিয়েছে। আর লুডোভিকের কম্পিউটারে পাওয়া রেড রুমসের ভিডিওর ব্যাপারে সে বলে, হয়তো তার কম্পিউটার হ্যাক করা হয়েছে। এটার কোনো প্রমাণ নেই যে সে নিজেই এসব ভিডিও করেছে বা কম্পিউটারে রেখেছে। উকিলের এই যুক্তি শুনে অনেকেরই মনে হতে থাকে, প্রসিকিউশন কি তাহলে সত্যি বলছে, নাকি লুডোভিককে ফাঁসানোর চেষ্টা করছে? এখন বিচারকের নির্দেশে আদালতে কিম ও জাস্টিনের রেড রুমস ভিডিও দেখানো হবে। তবে এই ভিডিও এতটাই ভয়ঙ্কর ও মানসিকভাবে পীড়াদায়ক যে আদালত আগেভাগেই সবাইকে সতর্ক করে দেয়, যেন দুর্বল হৃদয়ের কেউ না দেখে। বিচারক ঘোষণা দেন, পরবর্তী ট্রায়ালে সেই ভয়ঙ্কর রেড রুমস ভিডিও দেখানো হবে। এরপর ক্যালি কোর্ট থেকে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে কিছু সাংবাদিক তাকে ঘিরে ধরে। আপনি এই ট্রায়াল এত আগ্রহ নিয়ে দেখছেন কেন? ক্যালি উত্তর দেয়, আমি তো শুধুই কৌতূহলী হয়ে এই কেসের ট্রায়াল দেখতে আসি। কিন্তু সত্যিই কি শুধু কৌতূহল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? এরপর সাংবাদিকরা ক্লেমেন্ট নামে এক মেয়ের ইন্টারভিউ নেয়। ক্লেমেন্ট হলো লুডোভিকের প্রেমিকা। সে বলে, এই কেস সম্পূর্ণ মিথ্যা। লুডোভিককে ফাঁসানো হয়েছে।
সত্যিকারের ভিকটিম লুডোভিক নিজেই। কেউ ইচ্ছা করে তার ভিডিও এডিট করেছে যাতে প্রমাণ করা যায় যে সেই রেড রুমসের খুনি। সে সম্পূর্ণ নির্দোষ। মৃতদেহগুলো কেউ ইচ্ছে করেই তার পুরনো বাড়িতে রেখেছে। এখানেও প্রশ্ন থেকে যায়, কেউ তাকে কেনই বা ফাঁসাতে চাইবে? কিছুক্ষণ পর ক্যালি নিজের বাড়িতে এসে তার ট্রেডিং অ্যাকাউন্ট চেক করে আর কিছুক্ষণ পোকার খেলে। ঘরের দেয়ালে তার গ্রেট গ্র্যান্ডমাদারের ছবি ঝুলছে। তিনি একসময় ক্যালির চেয়েও নামকরা মডেল ছিলেন। এর মাঝেই ক্যালির মডেলিং এজেন্সি ম্যানেজার তাকে জানায় তার ছবি একটি বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। এই খবরে ক্যালি কিছুটা আনন্দিত হয়, তবে তার মনটা এখনও আদালতের সেই কেসেই পড়ে আছে। তাই সে আবার পরবর্তী ট্রায়ালের জন্য আদালতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এমনকি সে আগের রাতে আদালতের সামনে যেয়ে বাহিরে বসে থাকে, যেন সকাল হলে কোর্টরুমে ভালো একটা সিটে বসতে পারে। তার এমন কাজ দেখে বোঝা যায় সে এই কেস নিয়ে কি পরিমাণ অবসেসড হয়ে আছে। ক্যালি যখন আদালতের বাইরে অপেক্ষা করছিল, তখন হঠাৎ তার কাছে এসে দাঁড়ায় ক্লেমেন্ট নামের সেই মেয়ে, যে লাস্ট ট্রায়ালের পর সাংবাদিকের কাছে লুডোভিককে নির্দোষ বলে দাবি করেছিল। ক্লেমেন্টও লাস্ট ট্রায়ালে ক্যালিকে দেখেছিল, তাই সে কিছুটা স্বাভাবিকভাবে ক্যালির সাথে কথা বলা শুরু করে। ক্লেমেন্ট বলে, তুমি ওই কেস ফলো করছো? দারুণ ব্যাপার। এখানে তো সবাই লুডোভিককে খুনি হিসেবে ধরে নিয়েছে, শুধু আমরা দুজনে মনে করি সে নির্দোষ। তো এবার কোর্টে শুনানি শুরু হলে ক্যামিলির মা সাক্ষ্য দিতে আসে। তিনি বলেন, শেষবার যখন ক্যামিলির ছবি তোলা হয়েছিল সে স্কুল ড্রেস পরা ছিল এবং তার দাঁতে ব্রেসেস লাগানো ছিল। এরপর প্রসিকিউশন ক্যামিলির মাকে ডেড বডির সাথে যেই ড্রেস পাওয়া যায় সেটার ছবি দেখায়, আর সেটা দেখে ক্যামিলির মা সঙ্গে সঙ্গে চিনে ফেলেন। এমনকি ক্যামিলির ভাঙা দাঁতের চোয়ালের ছবিও দেখানো হয়। কিন্তু কোনো মাই নিজের সন্তানের দেহের এমন ভয়াবহ অংশ দেখতে পারে না, তাই বিচারক সেই ছবি সরিয়ে দিতে বলেন। এরপর ক্যামিলির সম্পর্কে সম্পূর্ণ বিবরণ দেওয়া হয়। এবার ট্রায়ালে বিরতির সময় হলে ক্যালি ক্লেমেন্টের সঙ্গে দুপুরে লাঞ্চ করে। ক্লেমেন্ট বলে, যে কেউই তো দাঁতে ব্রেস লাগাতে পারে, এই কারণে তো বলা যায় না যে ওটা ক্যামিলির চোয়াল ছিল। আর ড্রেস, ওই ধরনের ইউনিফর্ম তো আরো অনেক বাচ্চাদেরও থাকে। পোশাকে লেগে থাকা রক্ত পিরিয়ডের রক্তও হতে পারে, আর হতে পারে যে ও নিজেই ড্রেসটা ওখানে রেখে এসেছে। এছাড়া টাকা নিয়ে তো যে কোনো এক্সপার্ট লোকও মিথ্যে রিপোর্ট দিতে পারে। মোট কথা, সে বোঝাতে চায় লুডোভিক পুরোপুরি নির্দোষ, ওকে জোর করে ফাঁসানো হচ্ছে। আর যেহেতু মামলাটা এক মহিলা আইনজীবী লুডোভিকের বিরুদ্ধে লড়ছে, তাই তিনি মামলাটাকে একতরফাভাবে চালিয়ে লুডোভিকের বিপক্ষে নিয়ে যেতে চাইবে আর যে কোনো মিথ্যা দোষ চাপিয়ে দিবে। এতে ক্যালি বলে, মহিলাটা একজন হাই প্রোফাইল আইনজীবী, যিনি 4টা সবচেয়ে কঠিন কেস লড়ে 4টা কেসই জিতে গেছেন। মানে তিনি কোনো সাধারণ আইনজীবী না, তার ভেতরে নিশ্চয়ই বিশেষ গুণ আছে। এই কেসটা যেহেতু তিনি নিয়েছেন, এর পেছনে অবশ্যই কোনো শক্তিশালী কারণ আছে। তো এরপর আবার ট্রায়াল শুরু হলে লুডোভিকের ডিফেন্স উকিল ক্যামিলির মা ফ্রেন্সিকে জিজ্ঞেস করে, তিনি কি কখনো লুডোভিককে নিজের বাড়ির আশেপাশে, এলাকায় অথবা এই কেসের আগে কোথাও দেখেছেন? ফ্রেন্সি জানায় তিনি কখনোই লুডোভিককে দেখেননি। তারপর তাকে আরেকটা প্রশ্ন করা হয়, ক্যামিলি কি কখনো লুডোভিকের সম্পর্কে কিছু বলেছিল? ফ্রেন্সি বলেন, ক্যামিলি কখনোই লুডোভিকের নাম মুখে আনেনি। ঠিক তখনই ডিফেন্স উকিল দাবি করে মৃত মেয়েটি আদৌ ক্যামিলি ছিল না, আর লুডোভিক তো পুরোপুরি নির্দোষ। এই কারণেই সে লুডোভিকের পক্ষে কেস লড়ছে। এসব কথা শুনে ফ্রেন্সি খুব কষ্ট পান। তিনি মিডিয়ার সামনে এসে বলেন, এই কেসকে এভাবে তিনি শেষ হয়ে যেতে দিবেন না। ফ্রেন্সি সেই 3টা মেয়ের উপর হওয়া ভয়াবহ যন্ত্রণাকে অনুভব করতে পারে। তিনি তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে লুডোভিককে শাস্তি দিয়েই ছাড়বেন। কম করে হলেও যদি লুডোভিক চিরদিনের জন্য জেলে যায়, তবে সেই মেয়েগুলো অন্তত কিছুটা শান্তি পাবে। এর কিছুক্ষণ পর ক্যালি বাড়ি ফেরে। এবার ক্যালি নিজেও ডার্ক ওয়েব ব্যবহার করা শুরু করে। ক্যালি কম্পিউটারে আবারও ফ্রেন্ডসের সাক্ষাৎকার দেখে, আর সেই মেয়েদের খবরগুলিও খুঁটিয়ে দেখতে থাকে, কোথায় তাদের মৃতদেহ পাওয়া গিয়েছিল। লুডোভিকের আগের বাড়ির ভাড়াটিয়েরা কিছুই জানতেন না ওই মৃতদেহগুলো কখন আর কিভাবে সেখানে এলো। এখন ক্যালি ফ্রেন্সি সম্পর্কেও খোঁজ নিতে শুরু করেন।
ফ্রেন্ডসের ইন্টারভিউ থেকে ক্যালি ওর বাড়ির ঠিকানাও বের করে ফেলে। আজকের দিনে ইন্টারনেটই আমাদের জন্য সবচেয়ে অনিরাপদ জায়গা, কারণ কয়েকটা ক্লিকেই সে ফ্রেন্ডসের বাড়ির ঠিকানা, তার স্মার্টফোনের সিকিউরিটি ডিটেলস, ওয়াইফাই রাউটারের পিন নম্বর সব কিছু জেনে যায়। একবার ভাবো তো, যদি ক্যালি একজন ক্রিমিনাল হতো তাহলে ইচ্ছা করলেই সে ফ্রেন্ডসের বাড়িতে ঢুকে তার ক্ষতি করে দিতে পারত, আর কারো জানারও উপায় থাকতো না। তো ক্যালি এবার ক্যামিলের সম্পর্কে আরও তথ্য খোঁজে, তার স্কুল সম্পর্কে খোঁজ নেয়, তার ইউনিফর্ম কেমন ছিল, ফ্রেন্ডসে যা বলেছিলেন সেই বিবরণের সাথে মিলছে কিনা, এই সব কিছু যাচাই করে। এমনকি ক্যালি এমন সব তথ্য বের করে ফেলে যা পুলিশও হয়তো বের করতে পারেনি, অথবা ইচ্ছে করেই বের করেনি। ক্যালি এই রিসার্চ শেষ করার পর মডেলিংয়ের জন্য প্র্যাকটিস আর এক্সারসাইজ শুরু করে। পরদিন সে প্রফেশনাল ফটোশুটে যায়, তারপর সরাসরি আদালতের ট্রায়ালে পৌঁছায়। সেখানে তার ক্লেমেন্টের সাথে দেখা হয়। ক্লেমেন্টের সব টাকা পয়সা শেষ হয়ে গেছে, তাই সে রাস্তার পাশেই থাকতো। ক্যালি তাকে আগে কিছু টাকা দিয়েছিল খাবার পানি কেনার জন্য, আর সেগুলো দিয়ে ক্লেমেন্টের জীবন কোনো মতে চলছিল। তো এবার ক্যালি তাকে নিজের বাড়িতে নিয়ে আসে, তাকে খাবার দেয়। তারা একসঙ্গে একটা টক শো দেখে। টক শোতে লুডোভিকের ব্যাপারে আলোচনা হচ্ছিল। সেখানে লুডোভিককে দোষী হিসেবে দেখানো হচ্ছে, আর সেটা দেখে ক্লেমেন্ট খুব কষ্ট পাচ্ছিল। তাই ক্লেমেন্ট বলে, এই ধরনের কথা কেউ লুডোভিক সম্পর্কে বলতে পারে না, কারণ যতক্ষণ না আদালত তাকে দোষী ঘোষণা করছে ততক্ষণ পর্যন্ত সে অপরাধী নয়। এই ব্যাপারটা আমাদের সমাজের এক গভীর সমস্যাকে দেখিয়ে দেয়। মুভির মধ্যে লুডোভিক দোষী কি না সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাস্তবে প্রায়ই দেখা যায় কারো বিরুদ্ধে একবার কোনো অভিযোগ উঠলেই মানুষ ধরে নেয় সে নিশ্চয়ই দোষী। যদি পরে প্রমাণিত হয় যে সে নির্দোষ, তবু অপরাধীর তকমাটা তার সঙ্গে আজীবন লেগে থাকে, কারণ মানুষ কেবল সেটাই বিশ্বাস করে যা তারা বিশ্বাস করতে চায়। এদিকে ক্যালির মনে হয় ক্লেমেন্ট কেন লুডোভিকের জন্য এতটা কষ্ট পাচ্ছে। ক্যালির তো বুঝে আসে না। যাই হোক, ক্যালি ক্লেমেন্টের সঙ্গে টেনিস খেলে এবং তাকে একটা র্যাকেট উপহার দেয়, যাতে সে একটু খুশি হতে পারে। পরবর্তী শুনানিতে এক্সপার্টরা ডার্ক ওয়েবের রেড রুম নিয়ে আলোচনা করেন। এরপর আসে ফাইনাল দিন, যেদিন কিম আর জাস্টিনের বীভৎস ভিডিওগুলো আদালতে দেখানো হবে। আর ক্যামিলির ভিডিও তো পাওয়াই যায়নি। আদালতের মধ্যে বিচারক নির্দেশ দেয় যারা মামলার সঙ্গে সরাসরি জড়িত নয় তারা বেরিয়ে যেতে পারেন, কারণ এই ভিডিওগুলো দেখার জন্য সবাই উপযুক্ত নয়। তো অনেকেই বেরিয়ে যায়। তারপর ভিডিও চালানো হয়। সেগুলো এতটাই ভয়াবহ বীভৎস ছিল যে অনেকেই দেখার পর হার্ট অ্যাটাক করার অবস্থা হয়। ক্লেমেন্টও ভিডিওগুলো দেখতে চায়। ক্যালি জানায় সে ওগুলো আগেই দেখে ফেলেছে। এবার সে ক্লেমেন্টকে ভিডিও দেখায়, আর তা দেখে ক্লেমেন্ট এতটাই ভেঙে পড়ে যে পরের দিনই সে নিজের বাড়ি ফিরে যায়। এইদিকে ক্যালি এই কেস নিয়ে আরও গভীরভাবে রিসার্চ করেছিল। এমনকি সে ক্যামিলির মা ফ্রেন্ডসের বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু সে এই কেসে এত বেশি জড়িয়ে পড়ায় তার নিজের জীবনই ঝুঁকির মুখে পড়ে যায়, কারণ যেসব বড় ফ্যাশন ব্র্যান্ড তার সাথে চুক্তি করেছিল তারা কন্ট্রাক্ট বাতিল করে দেয়। মানে তার মডেলিংয়ের কাজটাই চলে গেল। অন্যের কেসের জন্য নিজের জীবন ধ্বংস করে ফেলাতে বিষয়টি ক্যালিকে ভেতর থেকে কষ্ট দেয়। এরপর সে আবার আদালতে যায়, কিন্তু এবার অত্যন্ত বিপজ্জনক একটা সিদ্ধান্ত নেয়। এই শুনানিতে সে ক্যামিলির মতো সেজে হাজির হয়েছে। তাকে এভাবে দেখে সবাই ভীষণ আতঙ্কিত আর ডিস্টার্বিং ফিল করে। তবে প্রথমবারের মতো লুডোভিক ক্যালিকে এভাবে দেখে কোনো একটা রিয়েকশন দিল। তবে সেই রিয়েকশন এমন ছিল যেন কিছুই হয়নি, কারণ সে যদি খুনি না হয় তাহলে ক্যামিলির লুক দেখে তার কষ্ট হবার কথা না। কিন্তু সেই যদি আসল কালপ্রিট হয় তাহলে তার চোখে মুখে আফসোসের ছাপ দেখা যাবে না। আর ক্যালি তো এটাই দেখতে চেয়েছিল যে লুডোভিককে এভাবে ক্যামিলির লুক দেখিয়ে উপহাস করলে লুডোভিক কেমন রিয়েকশন দেয়। এদিকে ক্যালির এই কাণ্ডের জন্য তাকে মডেলিং এজেন্সি থেকে পুরোপুরি বের করে দেওয়া হয়। এখন তার হাতে আর কিছুই থাকে না। সে এবার ডার্ক ওয়েবে একটি অ্যাকাউন্ট খুলে ফেলে। সেখানে একজন অপারেটর তাকে ভেরিফিকেশন করতে বলে। এই কেসের জন্য সে এত কিছু হারিয়েছে, তাই নিজেই এবার ডার্ক ওয়েবের কালো জগতে পুরোপুরি ভেরিফিকেশন করে ঢুকে পড়ে। আর কখনোই এই জগৎ থেকে বের হতে পারবে না, কারণ একবার এই জগতে ঢুকলে বের হওয়া প্রায় অসম্ভব। এরপর থেকে সে টের পেতে থাকে তার চারপাশে অনেক ডার্ক ওয়েবের মানুষ ঘোরাফেরা করছে। একদিন সে একটি ভিডিওর জন্য নিলামের পিন নম্বর পায়, যেখানে ক্যামেলির ভিডিও বিটকয়েনে বিক্রি হবে। এরপর সে নিলামে অংশ নেয়। আপনি ভাবছেন সে এটা কেন করলো? এটা করলো কারণ
সে ভিডিওতে সত্যটা দেখতে চায়। অবশেষে নিলামে জিতে গেলে ভিডিওটা দেখতে পায়, কিন্তু তার মুখে সেভাবে কোনো ভয় বা চিন্তার ছাপ দেখা যায় না। এরপর সে দেয়ালে থাকা গ্রেট গ্র্যান্ডমাদারের ছবিটা ছিঁড়ে ফেলে, কারণ সে নিজের জীবন নিজেই নষ্ট করে ফেলছে। এরপর সে ফ্রেন্ডসের বাড়ি যেয়ে একটা পেন ড্রাইভে করে সেই ভিডিও নিয়ে ক্যামেলির রুমে বিছানার পাশে রেখে আসে। আর ক্যামেলির ঘরটা ভালো মতো দেখে নিয়ে ঘরে দাঁড়িয়ে একটি সেলফি তোলে, ঠিক যেভাবে ক্যামেলি সেলফি তুলতো। সে তখন ভাবছিল, যদি আমি ক্যামেলির জায়গায় হতাম তাহলে আমার সঙ্গে সেটাই হতো যা আমি ভিডিওতে ক্যামেলির সঙ্গে হতে দেখেছি। পরের দিন আদালতে রায় আসে, যেখানে লুডোভিককে দোষী সাব্যস্ত করা হয়। সমস্ত অভিযোগ প্রমাণিত হয়, কারণ ক্যালি ডার্ক ওয়েব থেকে ক্যামেলির যে ভিডিওতে কিনে নিয়েছে তা থেকে স্পষ্ট হয় যে লুডোভিকই রেড রুমসে মেয়েগুলোকে খুন করেছিল। এদিকে ক্যালির ক্যারিয়ার শেষ হয়ে গেছে, কিন্তু সে একটা খুবই ভালো কাজ করেছে, একজন ভয়াবহ খুনিকে শাস্তি দিতে সাহায্য করেছে। এরপর আমরা ক্লেমেন্টের একটি সাক্ষাৎকার দেখি, যেখানে সে বলে তার মন থেকে লুডোভিককে মুছে ফেলার চেষ্টা করবে। এখন থেকে তার সহানুভূতি শুধু মেয়েগুলির প্রতিই থাকবে। অর্থাৎ প্রমাণ দেখার পর লুডোভিকের প্রতি তার বিশ্বাস বদলে গেছে। মুভির শেষ দিকে আমরা দেখি সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে, যা ক্যালির ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। ভিকটিমদের জন্য তার কোনো সহানুভূতি ছিল না, আবার লুডোভিকের উপরে রাগও ছিল না। এখন এমন একটা মুহূর্ত আসায় সে নিজের অনুভূতিহীনতাকে দেখতে পেল। সে নিজেও এখন যে কোনো দিকেই মন নিতে পারে। হতে পারে সে নিজেও লুডোভিকের মতো হয়ে যে এমন ভয়ানক কাজ শুরু করবে। আবার এটাও হতে পারে যে এখন থেকে সে ভিকটিমদের বাঁচাবে, অন্ততপক্ষে তাদের ন্যায় বিচার পাইয়ে দেবে। তো বন্ধুরা, এই ছিল রেড রুমসের পুরো কাহিনী, যেখানে 3 জন মেয়ে আর ক্যালিকে কেন্দ্র করে দেখানো হয়েছে কিভাবে ডার্ক ওয়েবে রেড রুমসের মতো ভয়ানক কাজ করা হয়। কারণ মানুষ টাকা দিয়ে এসব দেখতে চায়। আমাদের আশেপাশে সাধারণ বেশভূষা ধরে থাকা মানুষরাই কিন্তু এই ভিডিওগুলোর কাস্টমার, কিন্তু তারা লোকচক্ষুর আড়ালেই থেকে যায়। তো বন্ধুরা, সামনে আরো অনেক ইন্টারেস্টিং মুভির গল্প নিয়ে হাজির হব। মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে ফেলো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপাতত বিদায়।